আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাদিয়া ওমর। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। স্মার্ট বাংলাদেশ গড়ার সরকার অর্থনীতি ও নাগরিকদের স্মার্ট করতে প্রধানমন্ত্রীর ঘোষণা, রাজধানীতে ডিজিটাল মেলা উদ্বোধন। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসনের সাথে কাজ করবে সেনাবাহিনী, মানব পাচার রোধে দালালদের দৌরাত্ম্য কমাতে নির্দেশনা। বিএনপি সংলাপ চাইলে হতে পারে বলে বেগম মতিয়া চৌধুরীর ইঙ্গিত, বিদেশি প্রেসক্রিপশনের রাজনীতি শেষ পর্যন্ত টেকে না মন্তব্য। জ্ঞানের বিকাশ ও বিশ্ব শান্তি কামনায় সরস্বতী পূজা উদযাপন, বিদ্যা ও ললিত কলার দেবী আরাধনায় সনাতন ধর্মাবলম্বীরা। এবং প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জীবন নিয়ে চ্যানেল আইয়ের বই প্রকাশের উদ্যোগ, সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিকের 89তম জন্মদিনের শ্রদ্ধা। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটালের লক্ষ্য পূরণের পর স্মার্ট বাংলাদেশ গড়া এখন বাস্তবতা। ডিজিটাল মেলার উদ্বোধনীতে দেয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল যোগাযোগই হবে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল উপকরণ। স্মার্ট বাংলাদেশ গড়তে অর্থনীতি, সরকার, নাগরিক ও সমাজ সবকিছুকেই স্মার্ট করে গড়ে তোলা হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে 2008 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে আধুনিক যোগাযোগ প্রযুক্তি গড়ে তোলা সহ সব ক্ষেত্রেই ডিজিটালাইজেশন করেছে সরকার। ভিডিও বার্তার মাধ্যমে ডিজিটাল মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী সামনের দিনে কেমন বাংলাদেশ গড়তে চান সে কথা তুলে ধরেন। এখন আর বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভর করতে হয় না। অন্যদিকে স্যাটেলাইটের অব্যবহৃত তরঙ্গ ভাড়া দিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। আমাদের পরবর্তী লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, স্মার্ট জাতি গঠন করা। স্মার্ট বাংলাদেশ অর্জনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, রোবোটিক্স, বিগ ডাটা প্রভৃতি ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে চাই। স্মার্ট দেশ গড়তে সবকিছুতেই প্রযুক্তি নির্ভর ও নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও বলেন সরকার প্রধান। বাংলাদেশ ডিজিটালাইজেশনের এক বিপ্লব ঘটে গেছে। এখন তরুণ প্রজন্মের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রচিত হচ্ছে। শিল্পাঞ্চলে 5G সেবা নিশ্চিত করা হবে। বিনিয়োগ ও রপ্তানি ক্ষেত্রে ডিজিটাল পণ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশা করি। ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। এই কানেক্টিভিটির উপর ভিত্তি করেই গড়ে উঠবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। স্মার্ট মানুষই তৈরি করবে স্মার্ট বাংলাদেশ, আর সেই স্মার্ট মানুষ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশাবাদ বক্তাদের। সবার জন্য উন্মুক্ত মেলায় প্রযুক্তি পণ্য ও সেবা প্রদর্শন করছেন তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রযুক্তির হাত ধরে ডিজিটাল থেকে স্মার্ট হবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যের পথে হাঁটতে 2 বছর পর আবারও ডিজিটাল বাংলাদেশ মেলার আয়োজন। প্রযুক্তি পণ্য ও সেবায় বাংলাদেশের অবস্থান, অগ্রগতি আর চ্যালেঞ্জ তুলে ধরতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এই উদ্যোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বিগ ডেটা আর ব্লকচেইনের মতো বিষয়গুলো উঠে এসেছে মেলায়। আয়োজকরা জানান, নতুন প্রযুক্তি ও মানব সম্পদ তৈরির পাশাপাশি জনগণের সঙ্গে প্রযুক্তির সম্পর্ক তৈরি
এ মেলার লক্ষ্য। আমাদের এই মেলার আয়োজনও কিন্তু হচ্ছে সেই তরুণদের জন্য যারা তাদের মেধার বিকাশ ঘটাবে এবং সেই মেধার বিকাশ দিয়ে তারা বাংলাদেশটাকে সোনার বাংলায় রূপান্তর করবে। নতুন প্রজন্ম তারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি ধারণ করে সেই প্রযুক্তিভিত্তিক যে জ্ঞান সেইটিকে তারা সারা পৃথিবীর জন্য দিয়ে দেবে। আধুনিক সমাজ গড়ে তুলতে তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তোলার তাগিদ দেন বক্তারা। একটি দেশ তখনই ডিজিটাল দেশ হিসেবে পরিচিত হবে যখন এটি পরিণত হবে ই-স্টেটে, অর্থাৎ রাষ্ট্রের সকল কার্যক্রম, সরকার, শিক্ষা, বাণিজ্য, কৃষি, ভূমি ব্যবস্থা, ব্যাংকিং তথা আর্থিক লেনদেন তথ্য প্রযুক্তির সফল সমন্বয় এবং ব্যবহারে ঘটবে। মানুষের সাথে মানুষের সংযোগ, প্রযুক্তির সাথে জনগণের সংযোগ, প্রযুক্তির সাথে প্রযুক্তির সংযোগ, জনগণের সাথে উন্নয়নের সংযোগ, প্রযুক্তির সাথে উন্নয়নের সংযোগ। আর এই সার্থক ডিজিটাল সংযুক্তির মাধ্যমেই গড়ে উঠছে নলেজ বেসড সোসাইটি বা জ্ঞানভিত্তিক সমাজ। 3 দিনের মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকছে। মেলায় কোনো প্রবেশ মূল্য নেই। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসনের সাথে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে সেনাবাহিনী প্রশাসনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছে বলে জেলা প্রশাসক সম্মেলনে সেনাপ্রধান আরও জানান, কর্মপদ্ধতি ভিন্ন হলেও তাদের উদ্দেশ্য এক। সম্মেলনে মানব পাচার রোধে দালালদের দৌরাত্ম্য কমাতে জেলা প্রশাসকদের তদারকির নির্দেশনা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশনে যোগ দেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বেসামরিক প্রশাসনের সাথে সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হওয়ায় একসাথে কাজ করতে গিয়ে সেনাবাহিনী আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে বলে জানান সেনাপ্রধান। প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছাড়া সেনাবাহিনীর অনেক কাজ করা অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রশাসনের মাঠ পর্যায়ে যারা সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে তার হলো ডিসিগণ। তো ডিসিরা আছে, ডিভিশনাল কমিশনাররা আছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের অনেক দায়িত্ব পালন করে যেগুলো কিন্তু বেসামরিক প্রশাসনের আওতায়। ইনএইড টু সিভিল পরে আমরা যে সমস্ত কর্মকাণ্ড করি সেইগুলো কিন্তু বেসামরিক প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছাড়া করা অসম্ভব। মানব পাচার রোধে দালালদের দৌরাত্ম্য কমাতে জেলা প্রশাসকদের তদারকির নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই ধরনের সিচুয়েশন যেখানে দালাল চক্র গরিব মানুষদেরকে নিয়ে ওদেরকে প্রতারিত করে, আপনারা আপনাদের ভূমিকা পালন করেন, পুট দেম অন দ্য মিডিয়া, কাঠগোড়া আপনারা খাড়া করেন যে অমুক এটা করতেছে, দেখেন এটা অটোমেটিক্যালি কমে যাবে। আর আমাদের তরফ থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি যাতে এই দালাল চক্রটা আমরা কিন্তু কমায় নিয়ে আসতে পারি। অবৈধ বালি উত্তোলন বন্ধে জেলা প্রশাসকদের সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। সব জেলায় বালিমহল করারও নির্দেশনা দেওয়া হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে বিএনপি সংলাপ চাইলে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, বিদেশি প্রেসক্রিপশনের রাজনীতি শেষ পর্যন্ত টেকে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবতা মাথায় রেখে দেশের মানুষের জন্য রাজনীতি করেন। রিপোর্ট সোমা ইসলামের। সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর চ্যানেল আইয়ের সঙ্গে সাক্ষাৎকারে আগামী দিনের রাজনীতি আর ভোট নিয়ে নানা কথা বলেছেন বেগম মতিয়া চৌধুরী। বললেন, বিএনপি মিথ্যাচার করে সংসদ থেকে পদত্যাগ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন 5 বার ওনার মাইক অফ করে দিছে। উনি দাঁড়ায় থাকছেন, মানে যতক্ষণ মাইক্রোফোন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত উনি বসবেন না, তারপরে দেওয়া হয় নাই। মানুষ তো দেখছে যে হারুন সাহেব কথা বলতে পারে কিনা, রুমিন ফারহানা কথা বলতে পারে কি পারে না। এগুলি বলার পরে যদি মনে করে যে একটা অসত্য কথারে 10 বার জোর দিয়ে বললেই সেটা সত্যে পরিণত হবে না। সংসদ থেকে বেরিয়ে যাওয়ার পর বিএনপি যখন পুরোপুরি রাজপথ নির্ভর, তখন সংলাপের আর কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্ন ছিল সংসদ উপনেতার কাছে। সংলাপ শব্দটা খুব ভারী, কিন্তু প্রশ্ন বাঙালি তো আলাপ করতে পারলে আর কিছুই চায় না। হ্যাঁ, তাই না? আলাপ, সংলাপ, বিলাপ, প্রলাপ সবকিছুতেই বাঙালি অভ্যস্ত। তারা সংলাপ করতে চাইলে হবে।
তাদের আহ্বান যদি থাকে তাহলে আপনারা কি সেই আলাপে সাড়া দেবেন? এটা আমি এই মুহূর্তে এককভাবে বলতে পারি না, তবে আমরা যে কোনো আলাপ আলোচনায় পজিটিভ দৃষ্টিভঙ্গি রেখেই চলতে দেখছি আওয়ামী লীগরা, এবং বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি সবসময় রেসপন্সিভ, মানে সংবেদনশীল, আবেগ দিয়ে তো সবসময় উনি পরিচালিত হন না, কোনো সময়ই হন না। বিএনপিকে ভিনদেশি প্রেসক্রিপশন নিয়ে না চলার পরামর্শ দিয়েছেন সংসদ উপনেতা। বিদেশমুখী রাজনীতি তো টেকে নাই, আমি খালি তাদের কথা বলবো না, আমাদের দেশে আরো অনেক রাজনৈতিক দল এই বিদেশমুখী রাজনীতি করার ফলে কিন্তু তাদের অনেক স্যাক্রিফাইসিং কর্মী ছিল, অনেক স্যাক্রিফাইসিং প্রজ্ঞাবান নেতা ছিল, কিন্তু তারা কিন্তু শিকড় মেলতে পারল না। সুজাতা সিং আসছেন, বাংলাদেশে রাষ্ট্রদূতদের আসা যাওয়া বা কূটনীতিবিদদের আসা যাওয়া কি এই প্রথম? এর আগেও তো সেই তারা আসছেন, বসছেন একসঙ্গে, সমস্ত পার্টি নিয়ে বসছেন, না হলে এইগুলি ঘটনা না ঘটলে ভালো ছিল, কিন্তু এটা তো নতুন ঘটে নাই। বিএনপির সভা সমাবেশ করার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এখন আওয়ামী লীগের কর্তব্য কি? তাদের মিটিং এ লোক সাপ্লাই দেওয়া? ছোটবেলায় একটা করতাম যে এতগুলি ভাত খাবি, বাঘ মারতে যাবি, বাঘ মারতে ডরাবি না তো, তারপরে চোখের কাছে আঙুল নিয়ে বলছে এই যে ডরাইলি। এই খেলা রাজনীতি, এই খেলা না। প্রতিষ্ঠার পর ৭৩ বছরে আওয়ামী লীগ সব ধরনের যুদ্ধ মোকাবেলা করেছে বলে মন্তব্য করে মতিয়া চৌধুরী বললেন, আওয়ামী লীগ কখনো বেসামাল হয় না, সবকিছুকে সামলে নেবার দলের নামই আওয়ামী লীগ। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে নতুন পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনে বিএনপির আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকায় ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশের আগে উত্তর ও দক্ষিণ বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। গণতন্ত্র পুনরুদ্ধার নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া সহ বিএনপির সব রাজবন্দীদের মুক্তির দাবিতে আন্দোলন করছে বিএনপি। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও ত্বরান্বিত করা হবে উল্লেখ করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আগামী ৩০ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি পদযাত্রা করবে ঢাকা দক্ষিণ বিএনপি। আর যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে ২৮ ও ৩১ জানুয়ারি পদযাত্রা করবে ঢাকা উত্তর। ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচি হচ্ছে আগামী ৩০/১ সোমবার এটা পদযাত্রা হবে, যাত্রাবাড়ি থেকে শ্যামপুর, দুপুর ২টা থেকে শুরু হবে। ফেব্রুয়ারির ১ তারিখে বুধবার মুক্তা থেকে মালিবাগ ওই একই সময় দুপুর ২টায় আপনার এই পদযাত্রা হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৮/১/২০২৩ শনিবার দুপুর ২টায় বাড্ডা সুভাস্তু বেদি থেকে শুরু হয়ে রামপুরা হয়ে আবুল হোটেলের সামনে শেষ হয়ে যাবে। এরপরে ৩১ তারিখে মঙ্গলবার গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মাজা রোড হয়ে মিরপুর ১ নম্বর হয়ে ১০ নম্বর গোল চত্বরে শেষ হবে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা সংগ্রাম করছে তাদের উপর নির্বিচারে অত্যাচার চালাচ্ছে সরকার। যারা রাতের অন্ধকারে আগের রাতে ভোট করে, যারা ১৫৪ জনকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করে দেয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তাদের কোন মুখেই সব কথা বলে নির্বাচন সম্পর্কে, এটা আমার মাথায় আসে না। লজ্জা শরমহীন। দলের জন্য নয়, দেশের গণতন্ত্র জনগণের হাতে ফিরিয়ে দিতেই তাদের এই আন্দোলন বলে জানান বিএনপি মহাসচিব। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ। বিদ্যা ও ললিত কলার দেবী সরস্বতীর আরাধনায় বাণী অর্চনা, পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে জ্ঞানের বিকাশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রার্থনা করেছেন শিক্ষার্থী সহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা। রাসেল জোয়ারদারের ভিডিও চিত্রে রোকসানা আমিনের রিপোর্ট। মহামারীর দাপট কমে আসায় এবার পূর্ণ আড়ম্বরে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন সারা দেশ জুড়ে। মাঘ মাসের ৫ম তিথিতে বসন্ত পঞ্চমী সরস্বতী দেবীর আরাধনায় সনাতন ধর্মাবলম্বীরা। সরস্বতী পূজা এখানে বিশাল বড় আকারে হয়, সেজন্য এখানে আসলাম। আজ ৩ বছর পর জগন্নাথ তার সেই পূর্ণরূপটা ফিরে পেয়েছে। আবার
তো সেটা আমাদের জন্য খুব আনন্দের একটা বিষয়, দেখে খুব ভালো লাগতেছে। শুধু আসলে পূজা না, আমাদের জন্য একটা গেট টুগেদার, কারণ যারা অ্যালামনাই তারা আসেন, টিচাররা আসেন, বাইরে থেকে অনেকে আসেন, তো সবার সাথে একটা একসাথে মিলন মেলা। জগন্নাথ হলে ফার্স্ট পুজো, আমি ফার্স্ট ইয়ার, তো মানে নতুন একটা এক্সপেরিয়েন্স, অ্যান্ড সেখান থেকেই সেই ভালো লাগার জায়গা থেকে মায়ের কাছে যাওয়া, যে যেহেতু এখান পর্যন্ত আসতে পারছি, এই পর্যন্ত আসতে পারছি, তো অনেক দূর যেন যেতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হল মাঠে সকাল থেকেই পূজা অর্চনা ও অঞ্জলির মধ্য দিয়ে সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক দেবী সরস্বতীকে বরণ করা হয়। শত বর্ষ ধরে এই জগন্নাথ হলের পূজা চলে আসছে। ইতিহাসের বিবর্তনের সাথে সাথে এই পূজার ঐতিহ্য বৃদ্ধি পেয়েছে। পানি অর্চনার শুভেচ্ছা জানাই। এই বাংলাদেশের এবং বিশ্ব শান্তি বিরাজমান রক্ষার্থে আমরা দেবী মায়ের কাছে প্রার্থনা করব যেন পৃথিবীতে শান্তি বিরাজ করে। জ্ঞানের দেবী সরস্বতীর চরণে স্লেট, পেন্সিল আর বই খাতা নিয়ে সন্তানের হাতে খড়ি দেন অনেক অভিভাবক। আমার মেয়েকে আমি নিয়ে এসেছি যে আমি বাচ্চাটার হাতে খড়ি দিব, সাথে মায়ের কাছে এটাও প্রার্থনা করব যাতে আমাদের সমস্ত বাচ্চা যাতে জ্ঞান বুদ্ধি দান করে, সাথে আমাদের দেশ ও জাতি যাতে মঙ্গল কামনা করতে এসেছি। মা সরস্বতীর কাছে এটাই চাইবো, কোনো দুর্যোগের মধ্যে আমরা যেন না পড়ি। আমাদের প্রার্থনা যে আমাদের যাতে সবাই শিক্ষিত হয়ে মেধাসম্পন্ন হয়ে বেড়ে উঠতে পারি এবং দেশের কাজে এই মেধাকে বিভিন্ন কাজে লাগাতে পারি। এবছর স্থায়ী মণ্ডপ সহ ৭৩টি পূজা মণ্ডপ তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সনাতন ধর্মের শিক্ষার্থীরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মময় জীবন নিয়ে বই প্রকাশের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। 89তম জন্মদিনের স্মরণ সভায় চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ উদ্যোগটিকে সফল করতে বরেণ্য এই গুণীর পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের লেখা দেওয়ার আহ্বান জানিয়েছেন। আবুল মাল আব্দুল মুহিতের নামে একটি ট্রাস্ট কিংবা ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিয়েছেন সাবেক অর্থমন্ত্রীর সহোদর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিস্তারিত জানাচ্ছেন রিজভী নওয়াজ। আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার স্বর্ণালী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর ছিলেন। তার হাত ধরেই এলডিসি থেকে স্বল্পোন্নত দেশের কাতারে ওঠা সুখবর, এমনকি বিশ্বব্যাংকের মানদণ্ডে নিম্ন মধ্যম আয়ের দেশ হওয়া সহ বহু সাফল্যের মুকুট পড়েছে বাংলাদেশ। 25শে জানুয়ারি মুহিতের জন্মদিনে তাকে স্মরণ করা হলো। তার কর্মময় জীবন ছাপার কাগজে স্থায়ী করার ঘোষণাও জানা গেল। একটা সমৃদ্ধ বই হতে পারে তাকে নিয়ে, এবং সেই বইটির দুটো ভাগ হতে পারে। একটা হচ্ছে তার জীবনের যেগুলো আমাদের কাছে আছে সেগুলো তুলে ধরা, আরেকটা হচ্ছে যে আপনারা এখানে যারা আছেন এবং ওনার আরো ঘনিষ্ঠ যারা আছেন, এখনো জীবিত আছেন, তারা যদি তাদের সাথে যারা মুহিতের সম্পর্ক, সান্নিধ্য, বেড়ে ওঠা, জীবন, কর্ম সবকিছু নিয়ে লিখতে চান, তাহলে বইয়ের আরেকটা চ্যাপ্টার হতে পারে তার স্মৃতি নিয়ে। রাজধানীতে এই আয়োজনে আবুল মাল আব্দুল মুহিতের সহধর্মিণী সাবিয়া মুহিত, পুত্র, কন্যা, ভাই বোন সহ পরিবার সদস্যদের প্রায় সবাই ছিলেন। কোনদিন দেখিনি যে কাউকে উনি রিফিউজ করেছে, প্রত্যেকটা লোকের কথা শুনতেন। হুয়েভার ইট ইজ, পদবি টদবি কখনো দেখতেন না। 14 জন ভাই বোন, একজন মারা গিয়েছিল, 13 জন ভাই বোন। এর মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড হলেন মোহিত ভাই, আর তারপরে আমার বড় বোন শাহলা খাতুন। দিস আর দ্য ট্যালেন্ট। এবং ওদের কারণে আমাদের খুব কষ্ট হয়েছে যে আমরা জানি তাদের একটু সাথে সাথে থাকতে পারি। শাইখ সিরাজ সাহেবকে বিশেষ ধন্যবাদ। সাংবাদিকের কাজ কিন্তু এইটাই, উনি যে বলেছেন আমি শুধু সাংবাদিকের দৃষ্টিতে দেখেছি, আসলেও তাই। উনি সেই রত্নটাকে খুঁজে বের করেছেন। অসংখ্য গুণগ্রাহী, তাদের মধ্যে কয়েকজন মুহিতের অনন্য গুণাবলীর কথা তুলে ধরেন। মরহুম মুহিত ছিলেন ইজ এ লার্জার দেন লাইফ ক্যারেক্টার। এই ত্রিপিটকের প্রথম কথাটাই হয়তো যুগে যুগে মোহিত সাহেবদের জন্যই জন্ম নেয়। একটি মোমবাতি থেকে 1000 মোমবাতি জ্বালানো যায়, তাতে একটি মোমবাতির জীবন বেশি মাত্রায় ক্ষয়প্রাপ্ত হয় না। মোহিত স্যারের মতো এরকম একটা মহিরুহের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। আমার যত রকমের অ্যাচিভমেন্ট আছে, নাম্বার 1 হলো গিয়ে এটা। জনাব মুহিত সম্পর্কে আমি এই কথাটা বলি যে উনার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না,
কোনো ব্যাপারে তার লোভ বা লালসা বা কোনো আকর্ষণ তাকে তার আদর্শ থেকে কখনো বিচ্যুত করতে পারেনি। উনি সত্যকে সবসময় স্বীকার করতেন, ওনার ব্যর্থতাটাকে উনি কিন্তু মেনে নিয়েছেন। আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে শাইখ সিরাজের নির্মাণ করা ত্রিকালদর্শী কর্মবীর তথ্যচিত্রটি দেখানো হয় আবারও। 2022 সালের 25শে জানুয়ারি এই মিলনায়তনে সশরীরে তথ্যচিত্রটি উপভোগ করেছিলেন মুহিত। গত 30শে এপ্রিল তার মৃত্যু হয়। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ভবনের ছাদে হারানো ফসলি মাঠের মতোই নমুনা গড়ে তুলেছেন ঢাকার কাফরুলের এক পরিবার, যাদের কাছে নিজেদের পুরনো বসতভিটা আর বাল্যস্মৃতি পেতেও অনুপ্রেরণা যোগাচ্ছে ছাদ কৃষি। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। এক সময়ের কৃষকের বাড়ির আঙিনা এখন আর নেই, নগরায়নে হারিয়ে গেছে ফসলি মাঠও। কিন্তু ভবনের উপরিভাগে ফসল উৎপাদনের চেষ্টা অব্যাহত রেখেছেন রাজধানী কাফরুলের সহোদর সাইফুল ইসলাম বাবু ও শরীফুল ইসলাম। নিজেদের 6তলা ভবনের উপরে 2500 বর্গফুটের এই আয়োজনকে বলা যেতে পারে এক টুকরো ফসলি মাঠ। এখান থেকেই তারা প্রতিদিন গ্রহণ করছেন গ্রামীণ জীবনের স্বাদ। আগাম টমেটো লাগিয়েছিলাম, তখন ওই ভার্টিক্যাল করিনি। আচ্ছা, ওইটাতে আমরা পেয়েছি হলো প্রতিটা গাছে 1.5 কেজির মতো পেয়েছি। আচ্ছা, আর এখন আমি আশা করি যে এই গাছে মনে হয় 3 কেজির মতো হবে। আচ্ছা, কাঁচামরিচের চাহিদা তো মিটেই গেছে, পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বারদের বিলি করি আমি। সাথে হলো এবার কিছু আমি প্রথম কিছু মরিচ আমি ওই যে শুকিয়েছি। সময়ের প্রয়োজনে এখন নাগরিক বনে গেলেও কৃষির প্রতি একটুও ভালোবাসা কমেনি তাদের। আপনার লাল শাক কি এটাতেই করেছেন আরো করেছেন? না, এইটাতে আমি লাল শাকের জন্য এটা করে নিছি। এটা হলো 4র্থবার আমার এই সিজনে। প্রতিবারই খাচ্ছেন? প্রতিবারই খাচ্ছি, আবার লাগাই দিচ্ছি। এটা বিশেষ কোনো জাত কি? এটা না, এটা হলো আমার নিজের তৈরি করা চারা। এই যে আমটাও হলো ভালো জাতের একটা কিউজাই আম, আর এটা হলো গৌরমতি আম। গৌরমতি, এটা হলো আপনার থাই কাঁচা মিঠা। এখানে সবজি ও ফসলের যা প্রাচুর্য তা উৎপাদন হচ্ছে জৈব কৃষি অনুশীলনের মাধ্যমে। আপনি কি সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছেন? জি জি। এটা কাজ হয়? হ্যাঁ, এটা অনেক ভালো কাজ করে। আচ্ছা, এটাতে আপনার ওই যে অনেক মাছি পোকা, এই যে পানি লাগে না, কিছু লাগে না। নতুন প্রজন্মের সামনে কৃষির বহুমুখী উপযোগিতা তুলে ধরার তাগিদ রয়েছে এই উদ্যোক্তাদের। হ্যাপি নিউ ইয়ারের রাতে আমরা এই জায়গায় লাইটিং করি, আলোকসজ্জা করে বাচ্চাদের নিয়ে, আমার বোন, অন্যদের ভাগ্নি, ওদের নিয়ে এই জায়গায় আমরা ছোটখাটো গেট টুগেদার পার্টি করি। কৃষি সমৃদ্ধ বাপদাদার বসতভিটা না থাকলেও ঠিক সেই আদলেই সাজিয়েছেন তার ছাদকে ছাদ কৃষির মাধ্যমে। এখান থেকে মিটছে পারিবারিক ফল ফসল, মনের ইচ্ছে, মানসিক প্রশান্তি, যেটি অন্যদের পরিত্যক্ত ফেলে রাখা ছাদ কৃষি তাদের জন্য অনুকরণীয় হতে পারে এই অঙ্গনটি। ঢাকার কাফরুলের সাইফুল ইসলাম বাবুর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার অশোক লীল্যান্ড ইফা ডটস বিরতি নিয়ে নিচ্ছি, আর বিরতির পর যা থাকছে। দুদিন বিরতির পর সংবাদে আবার আমন্ত্রণ। প্রথমে জানিয়ে দিচ্ছি ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর ফায়ার সার্ভিস মোড় থেকে কোর্ট পর্যন্ত সড়ক অত্যাধুনিকের বিদ্যুৎ সাশ্রয়ী দৃষ্টিনন্দন সড়ক বাতিতে আলোকায়ন করা হয়েছে। বুধবার রাতে নগরের সিএনবি মোড়ে সুইচ চেপে এই আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এরপর দোয়া ও মোনাজাত করা হয়। রাজশাহী মহানগরীর ফায়ার সার্ভিস মোড় থেকে কোর্ট পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কে 130টি দৃষ্টিনন্দন সড়ক বাতির পোল বসানো হয়েছে। প্রতিটি পোলে রয়েছে 13টি করে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক LED বাতি। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। বেশি উৎপাদনের আশায় উন্নত জাতের আলু বীজ কিনে প্রতারিত হওয়ার অভিযোগ করেছেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার 50 জনেরও বেশি কৃষক। তারা জানিয়েছেন নিম্নমানের আলু বীজ রোপণের 1 মাস পরও কোনো চারা গজায়নি। কোথাও কোথাও গাছ উঠলেও তা কুঁকড়ে মরে যাচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর যত দেশ ঝুঁকির মধ্যে আছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। তাই জলবায়ু বৈরী প্রভাব মোকাবেলায় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন সময়ে বেশ কিছু অভিযোজন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় অভিযোজন পরিকল্পনা নিয়ে দেখুন আলিমাল রাজির ডেস্ক রিপোর্ট। ভিত্তিতে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ প্রণয়ন ও চূড়ান্ত করা হয়েছে। মিশরে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে এটি উপস্থাপিত হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি মোকাবেলায় একটি আর্থিক ব্যবস্থাপনার দাবি জানানো হয়। জলবায়ু পরিবর্তনের যে বৈরী প্রভাব তা বন্ধ করা না গেলেও অভিযোজন সক্ষমতা বাড়ানোর মাধ্যমেই পরিবর্তনশীল জলবায়ুর সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়া সম্ভব। তাই নিজেদের অবস্থান থেকে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদী সমন্বিত অভিযোজন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহজতর হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা এর সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের অভিযোজন সক্ষমতা যেমন বাড়বে তেমনি নিশ্চিত হবে টেকসই উন্নয়ন। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জাতীয় অভিযোজন পরিকল্পনা নিয়ে বিশেষ অনুষ্ঠান দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার খেলার খবর।